এই 2001 থেকে 2005 সনে তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেন, দেখবেন যে তিনি কথা বলাতে সাবলীল ছিলেন না, গুছিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু এবার আপনি দেখেন রাজনৈতিক মঞ্চে আমরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছি, তিনি স্কাইপেতে কথাবার্তা বলেছেন গতানুগতিক, কিন্তু এখানে তিনি যে মঞ্চে উঠে কথাবার্তা বলছেন সেই কথা মানে অবিরতভাবে তিনি বাংলায় বলে যাচ্ছেন। এবং বাঙালির কৃষ্টি কালচার, বাঙালি যেখানে গুঁতো দিতে পছন্দ করে, মস্কারা শুনতে পছন্দ করে, মস্কারা করতে পছন্দ করে, এই জিনিসগুলো তিনি করে যাচ্ছেন, অবিরতভাবে করে যাচ্ছেন। তো সেই দিক থেকে জয়কে যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে হয়, তাকেও তার এই তৃণমূলের সঙ্গে, তারেক সাহেব যদি 1 লাখ লোকের সঙ্গে সম্পর্ক করতে পারেন, তবে জয়কে করতে হবে মিনিমাম 2 লাখ। এর কারণ হলো তার সংগঠন বড়, এবং সংগঠনের মধ্যে তিনি যে চাইবেন প্রত্যেকটা মানুষই তাকে পেতে হবে। তার অন্ততপক্ষে 10 থেকে 12টি সেই মোবাইল নম্বর থাকতে হবে। সেই 10 থেকে 12টি নম্বর মানে যখনই ফোন করুক না কেন নেতাকর্মীরা, তাকে যদি না পায়, কথা বলতে না পারে, তাহলে এই তার চেষ্টা, তিনি যখন এটা ফোন করলেন পরে আর তাকে পাওয়া গেল না, এটা হবে না, এটা কখনো হবে না। তাকে অবিরতভাবে তিনি কথা বলে এবং তাকে পেতে হবে। আর এই যে পাওয়ার ক্ষেত্রে তাকে যে কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলো নিঃসন্দেহে আইটি স্পেশালিস্ট হিসেবে তার জানার কথা। এই হলো এক। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেব যেটা ছিলেন নন ফর্মাল, তো ইনফর্মাল বা নন ফর্মাল, এবং এখনও তিনি ক্যাজুয়াল ড্রেসে চলাফেরা করছেন। জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না, জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না। জয় এখানে ক্যাজুয়াল হতে গেলেই তাকে ভালো লাগবে না। তার যে বডি কনস্ট্রাকশন, সে যেভাবে লম্বা, তিনি যদি একটা লুঙ্গি পরে একটু ঘোরাফেরা করেন, গেঞ্জি পরেন, হাফ গেঞ্জি পরেন, তারপরে শেষে মুখে কতগুলো ক্রিম মেখে, মানে ক্যাজুয়ালভাবে হবে না, তাকে সবসময় শশী থারুরের মতো স্টাইলিশ হতে হবে। সেই স্টাইলিশ হতে গিয়ে আমি দেখলাম যে তার যে ভিডিওগুলো, একটা ভিডিও কেবলমাত্র তিনি যে আল জাজিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এই যাবৎকালে, সেই একটি সাক্ষাৎকারে তার বসার স্টাইল, হেয়ার স্টাইল, ড্রেস কোড ওকে ছিল, আর কোনোটাতেই তার বসার স্টাইল ঠিক ছিল না। যেমন ধরুন এই যে আমি এখন ভিডিও করছি, তো আমি একসময় ভিডিও করতাম আমার যে একটা এক্সিকিউটিভ চেয়ার আছে সেটায় বসে পেছনের সাইডটা দিয়ে, তো বিরাট একটা চেয়ারের মধ্যে মানুষটাকে খুব ছোটো মনে হচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগতো না, অনেকে বলেছে। কিন্তু পরে আমি দেখলাম যে না, একটা স্বাভাবিক চেয়ারে বসে আমার মুখোশ ছবি মানে আমাকেই প্রদর্শন করতে হবে, এখানে অন্য কোনো কিছু নয়। তো আমার যেতটুকু চেহারা রয়েছে, সুরত রয়েছে, ড্রেস কোড রয়েছে, আমি যা এটাকেই প্রদর্শন করতে হবে। কিন্তু সজীব ওয়াজেদ জয় যেটি করেছেন, তিনি যে কয়বারই মানে মিডিয়ার সামনে এসেছেন, তো তার যে ব্যাকগ্রাউন্ড, তার অফিস, তার একটা বড় চেয়ার, এটি আসলে তাকে মানায়নি। 2 নম্বর হলো যে ক্যামেরার দিকে কীভাবে তাকে কথা বলতে হবে, এটাও তাকে রপ্ত করতে হবে। তার আই কন্ট্যাক্ট এবং তার মানে যে দেখা গেল যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি মানে কোনো একটা কাজ করতে চান, এখানে তার প্রফেশনাল ক্যামেরা লাগবে, প্রফেশনাল ক্যামেরাম্যান লাগবে, যেখানে সাক্ষাৎকারগুলো মানে বোঝা দেবে ফুল টাইম। এখানে তাকে একজন ফুল টাইম ক্যামেরাম্যান লাগবে, এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্যামেরা, মোবাইল দিয়ে হবে না, ভালো ক্যামেরা, ভিডিও ক্যামেরা দিয়ে তাকে এই জিনিসগুলো শ্যুট করতে হবে, এবং যেখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব জায়গাতেই যে কোনো জিনিস চাইতে তাকে মনে হবে। এবং এই যে ক্যামেরা যখন সেট আপ করবেন, ক্যামেরা সেট আপ করতে গিয়ে দেখা গেল যে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে। এখন আমার ক্যামেরাটা যদি আমি থুতনির দিকে, আমার সেই থুতনির দিকে ফোকাস করি, তাহলে উপরের অংশটি ত্রিভুজের মতো হয়ে যাবে, মানে মুখমণ্ডল ত্রিভুজের মতো হয়ে যাবে। আর যদি আমি আমার ক্যামেরার যে ফোকাসটা আমার কপালের দিকে হয়, মোবাইল দিয়ে করি, তাহলে দেখা যাচ্ছে যে খুব হাই রেজুলেশন না থাকলে নিচের অংশটি বেলুনের মতো ফুলে যাবে, এবং এটা এনলার্জ করা থেকে শুরু করে এই সকল ভিডিও বিকৃতি করা সম্ভব। এই জন্য ক্যামেরার রেজুলেশন থেকে শুরু করে ফটোগ্রাফি যারা জানে বুঝে এরকম ফটোগ্রাফি তাকে করতে হবে, এবং সবসময় ওয়েল ড্রেসে ফুটবাবু হয়ে। আদারওয়াইজ মানে তার যে অতীতের কর্মকাণ্ড, যেমন তিনি ভালো বাংলা এখনও বলতে পারেন না, ইংরেজি বলতে পারেন, কিন্তু ইংরেজিকে টু দি পয়েন্টিভ করার জন্য, পলিটিক্যাল করার জন্য তাকে নিয়মিত ক্লাস করতে হবে। যেমন 2 জন মানুষ এই পলিটিক্যাল ক্লাস করে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। 1 নম্বরে রোনাল্ড রিগান, 2 নম্বর হলো মার্গারেট থ্যাচার। তো কাজে আমেরিকাতে তাকে এই যে বিষয়গুলো তিনি বলতে চান, সেই বিষয়গুলো বলার জন্য তাকে যাকে বলা হয় পলিটিক্যাল ক্লাস করতে হবে। হাতে যেহেতু সময় আছে, বয়সও অল্প, বেশি বয়স হয়নি, আমার চেয়ে অন্ততপক্ষে তিনি 5 বছরের ছোট। তো কাজেই তার সময় আছে, তিনি এই 1 বছর 2 বছর যদি এই ধরনের একটা পলিটিক্যাল ক্লাসে তাকে যদি পারঙ্গমতা অর্জন করতে হয়, তাহলে কম করে হলেও তার 4 থেকে 5 বছরের অবিরত প্র্যাকটিস দরকার। আর বক্তব্য, যে কোনো বক্তব্য আকর্ষণীয় হয়ে ওঠে বক্তব্যের মধ্যে যদি আপনি হিউমার তৈরি করতে পারেন। হিউমার হলো মানুষের জ্ঞান গরিমার একেবারে এক্সট্রিম স্তর। পলিটিক্যাল লোকজন যারা আছে, যেমন উইনস্টন চার্চিল, তারপরে রোনাল্ড রিগান, এমনকি মার্গারেট থ্যাচার, এরপর নেলসন ম্যান্ডেলা, তারা সবাই পলিটিক্যাল যাকে বলা হয় ওরাটার হিসেবে, বক্তা হিসেবে, ইনক্লুডিং বিল ক্লিন্টন, অসাধারণ মানুষকে হাসানোর ক্ষমতা তাদের ছিল, বারাক ওবামারও।
কেন? প্রচুর, প্রচুর পড়াশোনা করেছেন। এমন কোনো জিনিস নেই তারা করেননি। ভালো সিনেমা দেখেছেন, কবিতা পড়েছেন, গল্প পড়েছেন, উপন্যাস পড়েছেন এবং ঝরঝরে মুখস্থ। ফলে একটি গুরুগম্ভীর বিষয়কে হালকা করে দেওয়ার জন্য তাদের ভাণ্ডারে শব্দ, ঘটনার কোনো অভাব নেই। ফলে তারা সফল হয়েছেন। রাজনীতিতে সিরিয়াস লোকজন বেশি একটা পছন্দ করেন। আওয়ামী লীগে ধরেন যারা বক্তব্য দিতেন তাদের মধ্যে বিখ্যাত লোক কারা? সবচেয়ে বিখ্যাত লোক যদি ধরেন সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুস সামাদ আজাদ। আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত এই দুজন মানুষ কেন বিখ্যাত? তারা প্রচণ্ডভাবে মানুষকে হাসাতে পারতেন একান্ত কথাবার্তা, আলাপ আলোচনায়। তো সজীব ওয়াজেদ জয়কেও প্রচুর পড়াশোনা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে তার বাংলা ভাষা, সাহিত্য, বাংলাদেশের রাজনীতি এই বিষয়ে যে পড়াশোনাগুলো আছে এগুলো আবার নতুন করে পড়া উচিত। বিশেষ করে তার যে পরিবার রয়েছে, বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের ইতিহাস, সেই আসাম বেঙ্গল পরিষদের ইতিহাস, আসাম বেঙ্গল ব্রিটিশ জমানাতে আসাম বেঙ্গল ইতিহাস, তারপরে 1935 সনের ভারত শাসন আইন, তারপরে যে নির্বাচন হলো শেরেবাংলা ফজলুল হক, শ্যামাপ্রসাদ মুখার্জি, তারপরে স্যার আশুতোষ মুখার্জি, ইন্ডিয়ান কংগ্রেসের সঙ্গে সঙ্গে মানে নিখিল ভারত মুসলিম লীগ এবং যাকে বলা হয় বঙ্গীয় মুসলিম লীগ, এই বিষয়গুলো একাধিকবার 2 বার 3 বার পড়ে, 4 বার 10 বার পড়ে একটার সঙ্গে আরেকটার সংযোগ স্থাপন করতে হবে। যে কংগ্রেস যখন ভারতে রাজনীতির তুঙ্গে তখন বাংলাদেশের মুসলিম লীগের অবস্থা কেমন ছিল, বা ঢাকার প্রথম পৌরসভা নির্বাচনে কারা জয়লাভ করেছিল, কারা কারা পৌরসভার মেয়র হয়েছিল, বা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কারা কারা হয়েছিল, এই জিনিসগুলো হৃদয় থেকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। না বুঝে বক্তব্য দিতে গেলে হাস্যরসের তৈরি হবে। অনেকে মানে বক্তব্য দেন কিন্তু জানেন না, না জানার কারণে কি হচ্ছে, তার আধিপত্য স্বীকার করে নেন সবাই, তারপর শেষে তার কথাবার্তা শুনেন পেছনে পেছনে টিটকারি করেন যে শালা কিচ্ছু বোঝে না, দামড়া বলদ কোথাকার। এই কথাগুলো হয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যার জন্য হয় কি, যে বিষয়ে কথা বলতে হবে আর যে বিষয়ে রাজনীতি করতে হবে সেই বিষয়ে জ্ঞানের কোনো বিকল্প নাই। পৃথিবীর সব রাষ্ট্রনায়ক যারা আছেন তারা তাদের প্রথম সম্পদ ছিল জ্ঞান, এরপর দ্বিতীয় সম্পদ ছিল পরিশ্রম, তৃতীয় মানে পরিশ্রম মানে মেহনত, তৃতীয় ছিল তাদের সোহবত, তাদের বন্ধু বান্ধব। এই 3টি জিনিস ছাড়া মানে জয় যদি ভালো বন্ধু জোগাড় করতে না পারে, সে যে সকল বন্ধুর কারণে তাকে ডুবতে হয়েছে, হাওয়া ভবনের যে দুর্নাম বদনাম তার সাথে জয়ের দুর্নাম বদনাম বাংলাদেশে কোনো অংশে কম নয়। এটা জয়কে কান খোলা রেখে বুঝতে হবে। তার নামের সঙ্গে অন্তত 10 জন লোকের নাম যুক্ত হয়েছিল বাংলাদেশে। আনিসুল হক, সালমান এফ রহমান থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের নাম, সেখানে আরাফাত, পলক, এদের সবার নাম যুক্ত হয়েছিল। এখন এই নামগুলোর যে দুর্নাম, বদনাম, সুনাম সবই কিন্তু জয়কে কেন্দ্র করে। এই বিষয়গুলো তাকে কগনিজেন্সে নিতে হবে এবং এই সত্যকে স্বীকার করে ভালো কর্ম দিয়ে মানুষকে যাকে বলা হয় খুশি করতে হবে। যেমন আমার নিজের উদাহরণ দিই, আমি যখন সংসদ সদস্য হলাম 2009 থেকে শুরু করে 2010, 1 বছরের মধ্যে বাংলাদেশের সকল পত্রপত্রিকাগুলো মানে রীতিমতো জয়নাল হাজারীর বিরুদ্ধে বা শামীম ওসমানের বিরুদ্ধে যেভাবে লেগেছিল তার চেয়ে বৃহত্তর এফোর্ট দিয়ে আমার বিরুদ্ধে লাগলো। পটুয়াখালীর ভাইয়া, ভাইয়া বাহিনী, এমন কোনো মন্দ কাজ নেই, মন্দ ন্যারেটিভ নেই যেটি 2009 থেকে 10 পর্যন্ত 1 বছরে বাংলাদেশের সবগুলো পত্রপত্রিকা আমার বিরুদ্ধে না করেছে। এরপরে দলের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনার কান সবসময় ভারী করেছেন। তো এই যে ন্যারেটিভগুলো, নেতিবাচক যে বিষয়গুলো, আমি একটাও ডিফেন্ড করার চেষ্টা করিনি। ডিফেন্ড করার চেষ্টা না করে আমি এমন কিছু কাজকর্ম করেছি, এমন কিছু কথা বলেছি, এমন কাজ করেছি নির্বাচনী এলাকাতে, ঢাকাতে, মিডিয়াতে, ব্যক্তিগত জীবনে, যেখানে অনেস্টি, তার সঙ্গে সঙ্গে পরিশ্রম, মেহনত, তার সঙ্গে সঙ্গে সদিচ্ছা, তার সঙ্গে সঙ্গে কৌশল এবং একটা গুড ডিডস, এই জিনিসগুলো থেকেছে। ফলে কী হলো, প্রতিপক্ষ বারবার চেষ্টা করেছে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি ওইগুলো ডিফেন্ড করার জন্য বা এগুলো মাথায় নিয়ে আমি না ঘুরে আমি আমার ভিতরে যে ভালো কাজগুলো করেছি এবং প্রতিপক্ষ যারা আমার বদনাম করেছে তাদের যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো আমি নিজের মধ্যে মানে ঢুকিয়ে তারপরে সেইগুলো আমার প্রতিপক্ষের উপর বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছি। ফলে কী হলো, দেখুন 2009 থেকে আজ পর্যন্ত আমি তো আছি আপনাদের সঙ্গে, লোকজন আমার কথা শুনছে, আমি লোকজনের কথা শুনছি, রাস্তায় একা একা চলতে পারছি এবং এই যে জাতীয় রাজনীতিতে 2001 থেকে আজ পর্যন্ত প্রায় 26 বছরের অংশগ্রহণ, জাতীয় আলাপ আলোচনার ক্ষেত্রে 2009 থেকে আজ পর্যন্ত 17-18 বছরের অবিরতভাবে যে মিডিয়ার যে একেবারে শীর্ষে থাকা, খুঁজে দেখেন বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না। এই সময়ের মধ্যে
সিনেমাতে অনেক নায়ক আসছে। আমরা যখন 2009 সনে এই মিডিয়াতে মানে রীতিমতো হিরো হয়ে গেলাম কয়েকজন পলিটিক্যালি। আমাদের যে রেটিংটা এটা মানে এখন তখনও মোশাররফ করিম আসেননি। সাকিব আল হাসান তখনও ক্রিকেটে মানে নাম করেননি 2009 সনে। সাধারণ একজন ক্রিকেটার। মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি মুস্তফা কামালের পা ধরে বসে থাকতেন সারাক্ষণ। এবং সেই ছবি প্রকাশ্যে আসছে। সাকিব আল হাসান। তারপরে সাকিব খান নায়ক। তখনও নায়ক ঠিকমতো হননি। মঞ্চে 2009 সনে সে এত ব্যস্ততা নেই, বিভিন্ন জায়গাতে ভাড়ায় গিয়ে মঞ্চে নাচানাচি করতেন। তো ওই সময়তে যারা নায়ক ছিলেন, নায়িকা ছিলেন কেউ নেই এখন আর। নো ওয়ান। আবার এখন দেখেন যে এর মধ্যে মোশাররফ করিম, সাকিব আল হাসান থেকে শুরু করে তারা ভাটার টানে চলে গেছেন। মানে জনপ্রিয়তা এবং যাকে বলা হয় মিডিয়ার যে কভারেজ এটা খুব অল্প সময় 4-5 বছরের বেশি থাকে না। যেকোনো মানুষের জন্য রাজনীতি বলেন, সব ব্যাপারে বলেন। তো সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে যখন মানুষ বড় হয়ে যায়, এই মিডিয়ার লাইমলাইটে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার হলো জ্ঞান, সততা, সাহস এবং নির্লোভ একটি অভিব্যক্তি। সেই জিনিসগুলো যদি জয় অর্জন করতে পারেন এবং তিনি বলতে পারেন যে কেন অর্জন করতে হবে, তার নাই এই জিনিসগুলো এখন পর্যন্ত। এখন পর্যন্ত তার সেই জিনিসগুলো ভিতরে ঢুকেনি। এই জিনিসগুলো তাকে অর্জন করতে হবে, আর অর্জন করতে পারলে নিরহংকার একটা মন লাগবে। তাকে মনে করতে আমার কিচ্ছু নেই। শুধুমাত্র আমার একটা বংশ পরিচয় আছে। ইটস এ লায়াবিলিটিস অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে তার যে বংশ পরিচয়, শেখ হাসিনার পুত্র, এটা একটা সূত্র পরিচয়ের জন্য, কিন্তু এটা অ্যাসেট নয়, লায়াবিলিটিস। এই লায়াবিলিটিসটিকে তিনি অ্যাসেটে যদি পরিবর্তন করতে চান, তাকে যা যা বললাম সেই কাজগুলো করতে হবে। আর তাহলে তিনি তারেক রহমান সাহেবের চাইতে অনেক অনেক সুন্দরভাবে সম্মানিত পন্থায় বাংলাদেশকে তোলপাড় করে, দুনিয়াকে তোলপাড় করে তিনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আদারওয়াইজ ওই যে তিনি গেছেন জানাকুম, সেই জানাকুমই তাকে মালাকুল মৌতের দরজা পর্যন্ত পৌঁছে দেবে।